প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। শিমুলিজা এমপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি প্রভাস কুমার ঘোষ, প্রভাষক হিসাব বিজ্ঞান, শিমুলিজা এমপি কলেজ। তো আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে এর কয়েকটা ক্লাস হয়েছে এবং তোমরা মোটামুটি অবগত আছো। তবে আমরা নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এর আগে করেছি। তো আমরা আজকে একটু ব্যতিক্রম, পার বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা হলো উল্টো, অথবা নবদান বই অনুযায়ী ব্যাংক জমা দিব, এই ধরনের করা। গত ক্লাসে যেটা আমি করাইছি তার উল্টো, যেটা নবদান বইতে এক কথায় আমি বলতে চাচ্ছি, যেটা নবদান বইতে যোগ হতো ব্যাংক জমা এখানে সেটা দিয়ে করতে হবে। তা আমরা একটা ছোট্ট একটা উদ্দীপ আমরা দেখে ফেলি। তো আমরা লিখি নিউ এন্টারপ্রাইজ এর 2018 সালের 11 ডিসেম্বর নবদান বই অনুযায়ী ব্যাংক আমাদের ছিল ছিল 35,000। জমাকৃত চেক 8,000 ও 10,000। এর মধ্যে 10,000 টাকার চেকটি আদায় হয়েছে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তা লেখেন 4,000 টাকা। ব্যাংক কর্তৃক পদবিহীন পরিষদ তা লেখেন 9,000 টাকা। উল্লেখিত চেক পরিশোধ যা লেখেন 5,000 টাকা। 6 নম্বর জমাকৃত চেক 3,000 ও 5,000 টাকা। এর মধ্যে 3,000 টাকা চেককে আদায় হয়নি।
তো আমরা ছোট্ট একটা উদ্দীপক ইতিমধ্যেই সংযোজন করেছি এবং এটা প্রাইজের 2018 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান দুই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত ছিল 37,000 টাকা। জমা কিন্তু হচ্ছে 8,000 ও 10,000, এর মধ্যে 10,000 টাকা থেকে আদায় হয়েছে। তো আমাদের এর আগেও বলেছি যে যেটি আদায় হবে না বা যেটা অহিসাবভুক্ত থাকবে আমরা সেটা হিসাব করব। আবার আদায় হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি সেটাও আমরা অন্তর্ভুক্ত করব। তো যদি আদায় হয়েছে কিন্তু লেখা থাকে যে হিসাবভুক্ত হয়নি, শুধুমাত্র তখন আমরা হিসাবভুক্ত করব, অন্যথায় না। তখন মনে করবো যে হিসাবভুক্ত করা হয়েছে। এখন আমাদের বলেছে যে জমাকৃত হচ্ছে 8,000 ও 10,000 এর মধ্যে 10,000 টাকা থেকে আদায় হয়েছে। এখন আদায় হয়েছে তো বলা হয়নি এখানে যে হিসাবভুক্ত করা হয়নি, এ কথা বলা হয়নি, আদায় হয়েছে। তখন আমরা মনে করবো যে আদায় হয়নি কোনটা, আমরা সেটাই হিসাবভুক্ত করবো। আর যেটা আদায় হয়েছে সেটাই হিসাবভুক্ত হয়ে গেছে, আমরা এটাই ধরে নেব। তো আমরা পরেরটা আসি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তো আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে। যদি আমরা নগদান দুই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করতাম তখন আমরা ওখানে হিসাব করতাম, কিন্তু আমরা এখানে আজকে যেটা শুরু হচ্ছে সেটা হলো যে নগদান দুই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। নগদান দুই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি শুরু করতাম তখন যদি আমরা ওটা যোগ করতাম, তার নগদান দুই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করি, সেটাও কি যোগ করবো? নিশ্চয়ই না, কারণ এটা ওর উল্টো। তাহলে বিয়োগ করবো। ব্যাংক কর্তৃক প্রদত্ত বিল পরিশোধ, এটা আমরা নগদান দুই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করলে আমরা বিয়োগ করতাম, কারণ ব্যাংকে টাকার পরিমাণ কমে যেত। কিন্তু আজ এখানে আমরা কি করবো? যোগ করবো, কারণ এখানে বিপরীত কাজটা হবে। কিছু কিন্তু চেক পরিশোধ যা লেখে, একটা চেক যদি কাউকে ইস্যু করা হয় বা কাউকে দেওয়া হয় তখন ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে, সেটাই স্বাভাবিক। আমরা বিয়োগ করতাম কি নগদান দুই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকবে। আর একটা কি থাকলে আমরা বিয়োগ করতাম পার বই অনুযায়ী ব্যাংক জমাদায়িত্ব থাকবে, অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকবে, জমাদায়িত্ব থাকবে। তো এখানে আমরা কি করবো? এখানে আমরা যোগ করবো। তারপর আছে কি জমাকৃত চেক 3,000 ও 5,000, এর মধ্যে 3,000 টাকার চেকটি আদায় হয়নি। এখানে দুটো চেকের মধ্যে বলেই দিচ্ছে যে কোনটা আদায় হয়নি, আমরা সেটাই কাজ করবো। তো আমরা আস্তে আস্তে সমাধানের চেষ্টা করি। আমরা ধারাবাহিকভাবে এই ব্যাংক কোনো বিবরণী আমরা এই সবটি তৈরি করলাম। বিবরণ টাকা টাকা নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত টাকা এখানে আছে? 37,000 টাকা। আমরা শেষ ধরে দেব। আর উপরে আমরা লিখবো হিউম্যান এন্টারপ্রাইজ এর ব্যাংক জমা দিব। সালে 2018 সালে ডিসেম্বর মাসে
তো দেখো জমাকৃত চেক ৮,০০০ ও ১০,০০০, এর মধ্যে ১০,০০০ টাকার চেকটি আদায় হয়েছে। তো আদায় হয়নি কত? ৮,০০০ টাকা চেকটি আদায় হয়নি। যদি আদায় হতো তখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা রসিদ নিয়ে শুরু করলে তখন আমরা যোগ করতাম। তাহলে জমাকৃত চেক ৮,০০০ ও ১০,০০০, এর মধ্যে ১০,০০০ টাকার চেকটি আদায় হয়েছে, আদায় হয়নি ৮,০০০ টাকার চেক। এটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করলে তখন আমরা বিয়োগ করতাম। তো আমরা এখন করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিত, তাহলে এখানে আমরা যোগ করব জমাকৃত চেক যা আদায় হয়নি। জমাকৃত চেক যা আদায় হয়নি। তারপর আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তখন ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে, আমরা এটা যোগ করতাম। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে আমরা যোগ করতাম। তাহলে এখন আমরা এটা বিয়োগ করব। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, বিনিয়োগের সুদ আদায় যা দেখেন বা যা হিসাবভুক্ত হয়নি ৪,০০০ টাকা। ব্যাংক কর্তৃক প্রদর্শিত পরিশোধ। ব্যাংক যদি প্রদর্শিত পরিশোধ করে তখন ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে। এটা নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা উদ্বৃত্ত দিয়ে শুরু করি শুধুমাত্র তখন যে ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে। তো আমরা এখন করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিই, তাহলে এখানে টাকার পরিমাণ বাড়বে। আবার যদি পাঠ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত করতাম তা সেখানেও বাড়ত, কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিত যা পাঠ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত একই। তাহলে ব্যাংক কর্তৃক প্রদর্শিত পরিশোধ পরিশোধ যা দেখেন ৯,০০০ টাকা। ইস্যুকৃত চেক পরিশোধ যা দেখেন কাউকে যদি চেক ইস্যু করা হয় তাহলে ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে, সেটা স্বাভাবিক। এটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করবে। আবার পাঠ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করলেও একই রকম হবে, কিন্তু এখানে কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে, তাহলে ওখানে যেটা হতো এখানে তার উল্টো হবে। ইস্যুকৃত চেক পরিশোধ আগে আমরা বিয়োগ করতাম, কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করলে তখন বিয়োগ করতাম। তাহলে এখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে হবে যোগ করব। ইস্যুকৃত চেক পরিশোধ যা নগদান দিতে হবে বা যা হিসাব
আমরা সব সময় ওই হিসাবপত্রগুলো হিসাব করতে পারি। যেগুলো হিসাবপত্র হয়েছে বা লেখা হয়েছে আমরা কোনো সময় সেগুলো হিসাবপত্র করব না। তারপর সর্বশেষ আছে জমাকৃত চেক 3000 ও 5000 টাকা। এর মধ্যে 3000 টাকার চেকটি আদায় হয়নি। যেটা আদায় হয়নি আমরা সেটাই হিসাব করব। তবে যদি বলে যায় দুটো চেকের মধ্যে একদম চিহ্নিত করে বলে যায় যে এটাই আদায় হয়নি, তখন আমরা সেটা ধরব। আবার যখন বলা থাকবে যে দুটো চেকের মধ্যে একটা আদায় হয়েছে, এটা যেটা আদায় হয়নি আমরা সেটা বের করে নেব। যেমন প্রথমে আমাদের বলা ছিল জমাকৃত 8000 টাকা ও 10000 টাকা চেক, এর মধ্যে 10000 টাকার চেকটি আদায় হয়েছে। তাহলে আদায় হয়নি কোনটা? 8000 টাকার চেক। এখানে আমরা খুঁজে নিচ্ছি যে কোনটা আদায় হয়নি। এইটার পার্থক্য বোঝানোর জন্য আমি শেষেরটা দিয়েছি যে জমাকৃত দুটি চেক 3000 ও 5000 টাকা, এর মধ্যে 3000 টাকার চেকটি আদায় হয়নি। এখানে কিন্তু আমাদের চিহ্নিত করে ভুলেই দিয়েছে যে 3000 টাকার চেকটি আদায় হয়নি। তো আমরা এই 3000 টাকার চেকটি এখন হিসাব করবো। জমাকৃত 5000, 3000 ও 5000 টাকার চেকের মধ্যে 3000 টাকার চেকটি আদায় হয়নি। যদি আদায় হতো তখন আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করলে ব্যাংকে টাকার পরিমাণ বাড়ত, কিন্তু আদায় হয়নি। আদায় হয়নি। যদি আদায় হতো তাহলে টাকার পরিমাণ বাড়তো। আদায় হয়নি তাহলে কি কমে যেত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করলে তখন কি করতাম? আমরা বিয়োগ করতাম। জমাকৃত চেক 3000 ও 5000 টাকা, এর মধ্যে 3000 টাকার চেকটি আদায় হয়নি। তাহলে আমরা এটা কি করতাম? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করলে আমরা বিয়োগ করতাম। তাহলে এখন আমরা যোগ করব। জমাকৃত হচ্ছে আদায় হয়নি। ঠিক আছে। পাসবইয়ের ক্রেডিট সুদ আমরা একটা সুদ যেমন নগদান বইতেও যেটা আয় হবে, নগদান বইতেও যেমন যোগ করি, পাঠ বইতেও যোগ করি। কিন্তু পাঠ বইতে যোগ করা হয়েছে, যেমন এখানে বলা আছে পাঠ বইয়ের ক্রেডিট সুদ 2000 টাকা। মানে পাঠ বই কখন ক্রেডিট হয়? যখন বাড়ানো হয়। যখন বাড়ানো হয় তা পাঠ বইয়ের ক্রেডিট সুদ। তা পাঠ বই যা নগদান বইয়ের মোতাবেক ব্যাংক জমা দিত তাই। তা পাঠ বইয়ের ক্রেডিট সুদ মানে পাঠ বইতে হিসাবপত্র করা হয়ে গেছে। কিন্তু নগদান বইতে যদি আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত করতাম তাহলে আমরা এখানেও যোগ করতাম। কারণ একটা আয় যখন হবে পাঠ বইতেও যেমন বাড়বে, নগদান বইতেও তেমন বাড়বে। এখানে পাঠ বইতে হিসাব করতে হয়েছে কিন্তু নগদান বইতে হয়নি। তো আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বইতে হয়নি বলছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তকে বোঝাচ্ছে। তাহলে আমরা ওটা নিয়ে শুরু করলে আমরা এখানে যোগ করতাম। তো এখানে আমরা বিয়োগ করবো, কারণ এখানে তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতে, তাই আমরা এখানে বিয়োগ করবো, কারণ এটা এখানে বেশি হিসাব করতে হয়েছে।
যা নবদান বইতে লেখা হয়নি। তাহলে একটা পার হইতে বেশি আছে, তো শিক্ষার্থীরা আমরা এবার যোগ করবো 8 আর 9 17 আর 5 22 আর 3 25 35 আর 25 62 হলো। আর নিচের বিয়োগগুলো যোগফল হলো 6000। তাহলে এটা বিয়োগ করবো মানে 56,000। তো আমরা এখানে লিখবো পাঠ্যবই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে। তো আমরা আজকে যে ব্যাংক সমন্বয় বিবরণকে করছি সেটি শেষ পর্যায়ে। তো আমরা হিউম্যান এন্টারপ্রাইজের 2018 সালের 31 ডিসেম্বর তারিখে নবদান বই অনুযায়ী ব্যাংক জমা দিত 37,000 টাকা। 2 নম্বর ছিল জমা দিতে চেক 8,000 এর মধ্যে 10,000 টাকার চেকটি আদায় হয়েছে। তো আমরা আদায় হয়নি কোনটা সেটা বের করবো। 3 নম্বর ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, যা দেখে নিই 4,000 টাকা। 4 নম্বর আছে ব্যাংক কর্তৃক পদবীর পরিশোধ, যা লিখে নিই 9,000 টাকা। তারপর আছে বিশেষিত চেক পরিশোধ, যা লিখে নিই 5,000 টাকা। জমাকৃত চেক 3,000 টাকা ও 5,000 টাকা, এর মধ্যে 3,000 টাকার চেকটি আদায় হয়নি। তো আমাদের এখানে চিহ্নিত করে বলে দিয়েছে যেটা আদায় হয়নি, তাহলে আমরা সেটাই কাজ করবো। পার্ট বইয়ের ক্রেডিট সুদ 2,000 টাকা, যা নবদান বইতে লেখা হবে। তো আমরা ধারাবাহিকভাবে নবদান বই অনুযায়ী ব্যাংক জমা দিত প্রত্যেক 37,000 টাকা দিচ্ছে। তারপর জমাকৃত চেক যা আদায় হয়নি, এটা আমরা নবদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে নিয়ে শুরু করলি আমরা এটা বিয়োগ করতাম। তাই এখন আমরা যোগ করবো, কারণ এটা নবদান বই মোতাবেক ব্যাংক জমা দিত। ব্যাপার আছে জমাকৃত ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এটা আমরা আগে যোগ করতাম। নবদান বই মোতাবেক ব্যাংক জমা দিতে নিয়ে শুরু করবো। এখন আমরা এটা বিয়োগ করব। পদবীর পরিশোধ, ব্যাংকে টাকা কমে যায় বিল পরিশোধ করলি, কারণ বিলের নিষ্পত্তি ব্যাংকে হয়। তো আমরা বিয়োগ করতাম আগে, এখন আমরা এখানে যোগ করব। তারপর আছে জমাকৃত 3,000 টাকা ও 5,000 টাকার মধ্যে 3,000 টাকার চেকটি আদায় হয়নি। যদি আদায় হতো তাহলে ব্যাংকে টাকা বাড়তো, আদায় হয়নি তাহলে কমে যাবে। সেটা কি থাকবে? নবদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত থাকবে, তাহলে এখানে বাড়বে, কারণ এখন তো নবদান বই অনুযায়ী ব্যাংক জমা দিত। সর্বশেষ আছে পার্ট বইয়ের ক্রেডিট সুদ, নবদান বইতে লেখা হয়নি 2,000 টাকা। এটা আমরা যদি নবদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করতাম, তখন আমরা এখানে যোগ করতাম, কারণ যখন একটা আয় হবে তখন নবদান বই তো বাড়বে, পার বই তো বাড়বে। তো যেহেতু আমরা নবদান বই করছি না, পার বইয়ের মতোই করছি, নবদান বই মোতাবেক ব্যাংক জমা দিত একই রকম, তখন এটা বেশি লেখা হয়েছে, তাই আমরা এটা বিয়োগ করব। আমাদের নবদান বই মোতাবেক ব্যাংক জমা দিত, মানে পার বই আর নবদান বই মানে সমানভাবে এটা থাকবে। এখানে যদি ব্যাংক জমা দিতে থাকতো, অন্য সময় আমরা ব্যাংক জমা দিতে সুদ, অন্য সময় আমরা বিয়োগ করতাম। অন্য সময় বলতে নবদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত থেকে বিয়োগ করতাম, কিন্তু এখানে কিন্তু যোগ করতাম, কারণ এখানে আছে নবদান বই মোতাবেক ব্যাংক জমা দিত। তো শিক্ষার্থীরা, আশা করি পুরো
ক্লাসটাই মনোযোগের সাথে অনুধাবন করছো। তো এবং ব্যাংক সমন্বয় বিবরণীতে মোটামুটি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।